1963 সাল। বরফে ঢাকা এক নির্জন উত্তরাঞ্চলে একজন বৃদ্ধ লোক একা হাঁটছে জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে পড়ে একটা বিশাল গ্রিজলি ভাল্লুক। লোকটা পালায় না, সে ছুরি বের করে আর ভাল্লুকের দিকে এগিয়ে যায়, যেন এই মুহূর্তটার জন্যই সে সারা জীবন অপেক্ষা করেছে। এই মানুষটার নাম ট্রিস্টান। আর এই দৃশ্যটাই আমাদের বলে দেয় এই গল্পের সবচেয়ে বড় সত্যটা। কিছু মানুষ জন্ম থেকেই প্রকৃতির সাথে একটা অদৃশ্য চুক্তিতে বাঁধা থাকে, আর সেই চুক্তি একদিন না একদিন পূরণ হয়। কিন্তু এই মুহূর্তে পৌঁছানোর আগেই মানুষটাকে হারাতে হয়েছে প্রায় সবাইকে, যাদের সে ভালোবেসেছিল। আজকে আমরা ভেঙে দেখব 1994 সালের মহাকাব্যিক সিনেমা লেজেন্ডস অব দ্য ফল। এই গল্পের প্রতিটা মোড়েই আছে এমন এক ট্র্যাজেডি যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। গল্প শুরু হয় বিংশ শতাব্দীর একদম গোড়ায়, মন্টানার রকি পর্বতমালার কোলে। কর্নেল উইলিয়াম লাডলো আমেরিকান সরকারের প্রতি চরম বিরক্তি হয়ে সেনাবাহিনী ছেড়ে দেন, কারণ ফার্স্ট হ্যান্ড দেখেছেন সরকার কিভাবে বারবার আদিবাসী মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি সব ছেড়ে চলে আসেন এই দূরের নির্জন প্রান্তরে নিজের নিয়মে বাঁচবেন বলে। তার স্ত্রী এই কঠোর মন্টানা শীত সহ্য করতে না পেরে একসময় পূর্ব উপকূলে ফিরে যান, স্বামী সন্তানদের ছেড়ে। এই বিচ্ছেদ পরিবারের ওপর একটা স্থায়ী ছায়া ফেলে যায়, আর কর্নেল প্রতিজ্ঞা করেন তিনি আর কখনো তার নাম মুখে আনবেন না। 3 ছেলেকে নিয়ে কর্নেল একা বড় করেন। বড় ছেলে দায়িত্বশীল, বাস্তববাদী, মেজ ছেলে বুনো, প্রকৃতির সাথে গভীর সংযোগ, আর ছোট ছেলে নিষ্পাপ, আদর্শবাদী। এই 3 জনকে সাহায্য করে ওয়ান স্টেপ নামের এক বিশ্বস্ত আদিবাসী বন্ধু, যে এই পুরো গল্পটা বলছে ভয়েস ওভারে, আর তার কণ্ঠই সিনেমাকে এক কিংবদন্তির রূপ দেয়। মাত্র 12 বছর বয়সে মেজ ছেলে এক ঘুমন্ত গ্রিজলি ভাল্লুকের কাছে গিয়ে তাকে ছুঁয়ে দেয়। ভাল্লুক জেগে উঠে তাকে আছড়ে দেয়, কিন্তু ভয় না পেয়ে ছেলেটা পাল্টা আঘাত করে, ভাল্লুকের একটা নখ কেটে নিজের কাছে রেখে দেয়। ওয়ান স্টেপ এই ঘটনা দেখে বিশ্বাস করতে শুরু করে এই ছেলেটার আত্মার মধ্যে ভাল্লুকের আত্মা ঢুকে গেছে। সে বলে এই ছেলে বেশি দিন বাঁচবেন না। মনে রাখবেন এই দৃশ্যটা, কারণ পুরো সিনেমার শেষটা লুকিয়ে আছে এই একটা মুহূর্তের উপর। বছর গড়ায়, মেজ ছেলে বড় হয়ে ওঠে এক বুনো স্বাধীনচেতা যুবক হিসেবে। সে কোনো নিয়ম মানে না, ঘোড়া চালায়, পাহাড়ে একা একা ঘুরে বেড়ায়। এদিকে ছোট ভাই হার্ভার্ড থেকে ফিরে আসে তার বাগদত্তা সুজানাকে নিয়ে। সুজানা শিক্ষিত, স্বাধীনচেতা, শহরে এক তরুণী। রাতের খাবারের টেবিলে প্রথম দেখাতেই কিছু একটা ঘটে যায়। সুজানা মেজ ভাইয়ের দিকে তাকায়, আর সেই দৃষ্টিতে এমন কিছু থাকে যা তার ছোট ভাইয়ের প্রতি তার ভালোবাসাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বড় ভাইও নীরবে সুজানার প্রেমে পড়ে যায়, কিন্তু কখনো মুখ ফুটে বলে না, কারণ সে জানে সুজানা তার ছোট ভাইয়ের হবু স্ত্রী। এই সময় সুজানার সাথে কথা হয় ইজাবেল টুয়ের পরিবারের বিশ্বস্ত কর্মচারী ডেক্কারের মেয়ে, যে ছোটবেলা থেকে এই র্যাঞ্চে বড় হয়েছে। কথায় কথায় সুজানা বুঝতে পারে ইজাবেল টুয়ের মেজ ভাইয়ের প্রতি একটা গভীর চাপা টান আছে, যদিও এই মুহূর্তে কেউই জানে না বহু বছর পর এই টানটাই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এভাবেই তৈরি হয় সিনেমার সবচেয়ে জটিল সমীকরণ, 3 ভাই, এক নারী, আর একটা ভালোবাসা যা প্রকাশ পাওয়ার কোনো সঠিক সময় খুঁজে পায় না। এর মধ্যে ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ছোট ভাই ঘোষণা দেয় সে কানাডিয়ান এক্সপিডিশনারি ফোর্সে যোগ দিয়ে ব্রিটেনের পক্ষে যুদ্ধে যাবে। বাবা প্রচন্ড বিরোধিতা করেন, যুদ্ধ আর সরকারের প্রতি তার আগে থেকেই তীব্র অবিশ্বাস, কিন্তু বড় ভাইও যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর মেজ ভাই যদিও যুদ্ধে যেতে চায় না, তারপরও যায়, শুধু একটাই কারণে, সে সুজানাকে প্রতিজ্ঞা করে তার ছোট ভাইকে রক্ষা করবে যে কোনো মূল্যে। যুদ্ধের দৃশ্যগুলো নিয়ে আসে এক ভয়ঙ্কর বাস্তবতা, কাদায় ভরা পরিখা, মাথার উপর দিয়ে উড়ে আসা গোলা, চারিদিকে মৃত্যুর হাহাকার। 3 ভাই একই সাথে লড়ে যায়,
কিন্তু প্রতিটা দিন তাদের মধ্যে ফাটল আরো গভীর করে তোলে। ছোট ভাই যে এখনো বিশ্বাস করে যুদ্ধ মানে বীরত্ব আর সম্মান, বাস্তবতার নিষ্ঠুরতার সাথে মানিয়ে নিতে পারে না। এক ভয়ঙ্কর রাতে নো ম্যানস ল্যান্ডে একটা আক্রমণের মাঝে সে কাঁটাতারের বেড়ায় আটকা পড়ে যায়। মেজ ভাই ছুটে যায় তাকে বাঁচাতে, কাদার মধ্যে হামাগুড়ি দিয়ে গুলির মধ্যে দিয়ে এগিয়ে যায়, কিন্তু মেশিন গানের গুলি তার আগেই ছোট ভাইকে ঘিরে নেয়। এই মৃত্যুর দৃশ্য শুধু একটা চরিত্রের মৃত্যু না, এটা মেজ ভাইয়ের ভেতরে শান্ত নিষ্পাপ অংশটারও মৃত্যু। অপরাধবোধ আর ক্রোধে সে নিজেকে হারিয়ে ফেলে। সেই রাতেই সে একা শত্রু শিবিরে ঢুকে পড়ে, আর যা করে তা যুদ্ধের কোনো নিয়মের মধ্যেই পড়ে না। এমন এক ভয়ঙ্কর প্রতিশোধ নেয় যা দেখে তার নিজের সহযোদ্ধারাও স্তব্ধ হয়ে যায়। ফিরে আসার পর তাকে আর কেউ আগের মানুষ হিসেবে চিনতে পারে না। যুদ্ধের এই অংশে বড় ভাইও গুরুতর আহত হয় এক আক্রমণে। শারীরিকভাবে সে বেঁচে যায়, কিন্তু মানসিকভাবে সেও আর আগের মানুষ থাকে না। যুদ্ধ শেষে মেজ ভাই বাড়ি ফিরে ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা মানুষটা যেন আর ফেরেনি। সে সুজানার কাছে যায় না, বরং একটা চিঠি লিখে পাঠায়, সংক্ষিপ্ত নির্মম, যেখানে সে স্পষ্ট করে বলে দেয় তাদের মধ্যে যা ছিল তা শেষ। সুজানা যেন অন্য কাউকে বিয়ে করে নেয়। এই একটা চিঠি সুজানার পুরো পৃথিবী ভেঙে দেয়। মেজ ভাই এরপর বাড়ি ছেড়ে চলে যায় বহু বছরের জন্য, ভিন্ন দেশে ঘুরে বেড়ায়, নাবিক হিসেবে কাজ করে, নিজের কষ্ট থেকে পালানোর চেষ্টা করে। এদিকে সুজানা ভেঙে পড়া অবস্থায় একা থাকে। বড় ভাই তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে, আর একদিন একটা দুর্বল মুহূর্তে বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেলেন। এই ঘটনা বাবা আর বড় ভাইয়ের সম্পর্কে একটা গভীর ফাটল তৈরি করে। বাবা এতটাই আঘাত পান যে কিছুদিন পরই তিনি স্ট্রোক করেন। শরীরের এক পাশ প্রায় অচল হয়ে যায়, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। বছরের পর বছরের জন্য র্যাঞ্চের প্রাণচাঞ্চল্য যেন হঠাৎই থমকে যায়। সময়ের সাথে সাথে সুজানা আর বড় ভাই বিয়ে করে। বড় ভাই রাজনীতিতে জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত কংগ্রেসম্যান হয়ে ওঠে। কিন্তু সুজানার মনের গভীরে মেজ ভাইয়ের জন্য ভালোবাসা কখনোই সম্পূর্ণভাবে মুছে যায় না। এটাই পরবর্তীতে তার সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায়। বছরের পর বছর চলে যায়। আমেরিকায় তখন মদ নিষিদ্ধকরণ আইন চলছে। এই সময় মেজ ভাই হঠাৎ ফিরে আসে র্যাঞ্চে, আর তার ফেরাটা যেন পুরো পরিবারের নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। বিশেষ করে বাবার মধ্যে বহু বছর নীরব থাকা মানুষটা যেন আবার একটু একটু করে জীবনের স্পর্শ ফিরে পায়। এখানেই গল্পে আসে এক নতুন চরিত্র, ইজাবেল টু, পরিবারের বিশ্বস্ত কর্মচারী ডেক্কারের মেয়ে, যাকে ছোটবেলা থেকেই মেজ ভাই চেনে। এবার সে তার প্রেমে পড়ে, বিয়ে করে, আর তাদের দুইটা সন্তানও হয়। মনে হয় যেন এতদিন পর মেজ ভাই সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু শান্তি বেশি দিন টেকে না। টাকার প্রয়োজনে মেজ ভাই ছোট আকারে চোরাচালান ব্যবসায় জড়িয়ে পড়ে, আর এদিকে বড় ভাই রাজনৈতিক আর ব্যবসায়িক স্বার্থে জড়িয়ে পড়ে ওবানিয়ন ভাইদের সাথে, এক আইরিশ বুটলেগার আর গ্যাংস্টার চক্রের সাথে। এই দুই ভাইয়ের ব্যবসায়িক পথ একে অপরের বিপরীতে দাঁড়িয়ে যায়, আর তৈরি হয় বিপজ্জনক এক সংঘর্ষের পরিস্থিতিতে। এখানেই আসে সিনেমার সবচেয়ে হৃদয় বিদারক টুইস্ট। ওবানিয়ন চক্রের হয়ে কাজ করা এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার মেজ ভাইকে লক্ষ্য করে চালানো এক আক্রমণে ভুলবশত গুলি করে ফেলে ইজাবেলকে। মুহূর্তের মধ্যে মেজ ভাইয়ের সদ্য পাওয়া শান্তি, তার সংসার, তার ভালোবাসা সব ভেঙে চুরমার হয়ে যায়। ক্ষোভে পাগল প্রায় হয়ে মেজ ভাই সেই অফিসারকে প্রায় মেরে ফেলে, আর নিজেই জেলে যায়। জেলে থাকার সময় সুজানা তার সাথে দেখা করতে আসে, এখনো তার প্রতি ভালোবাসা নিয়ে, এখনো আশা নিয়ে। কিন্তু মেজ ভাই তাকে আবারও ফিরিয়ে দেয়। এই প্রত্যাখ্যানই সুজানার জন্য শেষ আঘাত হয়ে দাঁড়ায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মেজ ভাই আর ডেক্কার মিলে প্রতিশোধ নেয়। যারা ইজাবেলের মৃত্যুর জন্য দায়ী তাদের একে একে হত্যা করে, যার মধ্যে থাকে ওবানিয়ান ভাইদেরও একজন। আর এই সময়ই ঘটে সিনেমার সবচেয়ে করুণ মুহূর্তটা। মেজ ভাইকে ছাড়া বাঁচতে না পেরে নিজের চুল কেটে ফেলার পর সুজানা আত্মহত্যা করে। বছরের পর বছরের চাপা কষ্ট, অপেক্ষা আর প্রত্যাখ্যান শেষ পর্যন্ত তাকে এমন এক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যা পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়। সুজানার মৃত্যুর পরও শত্রুতা থামে না। বাকি থাকা ওবানিয়ন ভাই, দুর্নীতিগ্রস্ত শেরিফ আর আরেকজন পুলিশ অফিসার প্রতিশোধ নিতে সরাসরি র্যাঞ্চে হামলা চালায়। কিন্তু এবার তারা ভুল পরিবারকে চ্যালেঞ্জ করেছিল। বহু বছর নীরব থাকা বাবা এই আক্রমণের মুহূর্তে যেন হঠাৎ আবার তার পুরনো শক্তি ফিরে পান।
তিনি নিজে অস্ত্র তুলে নেন আর নিজের হাতে গুলি করে মেরে ফেলেন ওবানিয়ন ভাইকে আর তার সাথে থাকা পুলিশ অফিসারকে। বছরের পর বছর নীরব থাকা একজন মানুষের এই আকস্মিক তীব্র প্রতিক্রিয়া দর্শকের গায়ে কাঁটা দিয়ে ওঠায়। বড় ভাই সরাসরি মুখোমুখি লড়াইয়ে দুর্নীতিগ্রস্ত শেরিফকে হত্যা করে, আর ঠিক সেই মুহূর্তে মেজ ভাই বাবাকে নিজের শরীর দিয়ে আড়াল করে রাখে গুলির সামনে থেকে। যেন এতদিনের সব দূরত্ব, রাগ, অভিমান ভুলে ভাইয়েরা এবং বাবা শেষ পর্যন্ত আবার একসাথে দাঁড়ায় একে অপরকে বাঁচাতে। লড়াই শেষে পরিবার বুঝতে পারে এত মৃত্যুর পর আইন কাউকে না কাউকে দোষী বানাবেই, আর সবচেয়ে বেশি সন্দেহ পড়বে মেজ ভাইয়ের উপর। তাই সে নিজেই সিদ্ধান্ত নেয় নিজের সন্তানদের বড় ভাইয়ের কাছে রেখে নিজে পলাতক জীবন বেছে নেবে। রাতের অন্ধকারে তারা মৃতদেহগুলো লুকিয়ে ফেলে, গাড়ি ডুবিয়ে দেয় নদীতে, আর মেজ ভাই চিরকালের জন্য বিদায় নেয় তার পরিবার, তার সন্তানদের কাছ থেকে। এরপর থেকে মেজ ভাই বহু বছর একা কাটায় দূরে উত্তরের জঙ্গলে, সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। ওয়ান স্ট্যাপ বলে সে ভেবেছিল এই মানুষটা অল্প বয়সেই মারা যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় তার চারপাশের প্রায় সবাই তার আগে মারা গেছে। যাদের সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, রক্ষা করতে চেয়েছিল, তারাই একে একে চলে গেছে অল্প বয়সে। শুধু সে নিজেই বেঁচে থেকে দেখেছে তার সন্তান আর নাতি নাতনিদের বড় হতে। আর তারপর আসে 1963 সাল, সেই দৃশ্য যা দিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। বৃদ্ধ মেজ ভাই জঙ্গলে একটা মৃত পশুর দেহ খুঁজে পায়, আর তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই গ্রিজলি ভাল্লুক। যেন সেই ছোটবেলার ভাল্লুকটাই আবার ফিরে এসেছে বহু বছর পর তার সাথে দেখা করতে। সে পালায় না, ছুরি বের করে সরাসরি লড়াই করে ভাল্লুকের সাথে, আর এই লড়াইয়ে সে প্রাণ হারায়। ওয়ান স্টেপের শেষ কথাটা যেন পুরো সিনেমার সারমর্ম বলে দেয়, ইট ওয়াজ আ গুড ডেথ। এটা একটা ভালো মৃত্যু ছিল। এই মুহূর্তেই বোঝা যায় ছোটবেলার সেই ভাল্লুকের সাথে সংযোগটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা ছিল নিয়তির এক চক্র, যা শুরু হয়েছিল শৈশবে আর শেষ হলো ঠিক সেভাবেই যেভাবে ওয়ান স্টেপ বহু আগে ভবিষ্যৎবাণী করেছিল। তো এই ছিল লেজেন্ডস অব দ্য ফলের সম্পূর্ণ নিখুঁত গল্প, যেখানে ভালোবাসা বারবার প্রত্যাখ্যাত হয়েছে, প্রতিশোধ মানুষকে বদলে দিয়েছে অচেনা কারো মধ্যে, আর নিয়তি শেষ পর্যন্ত তার নিজের নিয়মেই সবকিছু চালিয়েছে। তো কেমন লাগলো আজকের গল্পটি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখলে লাইক দিয়ে যাবেন, আর পরবর্তীতে কোন গল্প সম্পর্কে জানতে চান তা কমেন্ট বক্সে জানাবেন।